রুদ্র গভীর রাতে বাড়ি ফিরে সোজা নিজের রুমে গিয়ে গভীর ঘুমে তলিয়ে গেছে। সাদমান, আবির, নীরবকে শুকনিরে রেখে এসেছে। বাকি বন্ধুরা যে যার বাড়ি চলে গেছে, আবার কাল আসবে। সকাল সকাল আয়োজনে লেগে পড়তে হবে তাদের। বাবুর্চি ঠিক করা আছে, তারা শুধু সাথে থাকবে। দাদুর সাথে সব আলোচনা করা আছে। সারাদিনের ধকল শেষে বাড়ি ফিরেছে শান্তিতে ঘুমানোর জন্য। ফোন হৈমির রুমেই রেখে এসেছে। নিজের কাছে ছোট্ট একটা বাটন ফোন রয়েছে শুধু, যেটা শুধু নিজের কাজে ব্যবহৃত করে। সাধন ব্যতীত কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কেউ জানে না নাম্বারটা, এমনকি তার নিজের মাও না। সাদমান জানে, কারণ সাদমান তার কাজের ব্যাপারেও সব জানে, যার ফলে সাদমান বাদে সকাল 11টার আগে রুদ্রকে হেরিকেন দিয়ে খুঁজলেও কেউ পাবে না। এদিকে বাড়ির সকলে জানে রুদ্র ঠিক কী করেছে। রেদন শেখ চুপচাপ আছে এবং ছেলের অ্যাকাউন্ট চেক করে দেখেছে 2,25,000 টাকা রয়েছে, তাই আরও 2 লাখ পাঠিয়ে দিল। যদিও ছেলে তার কখনো নিজে থেকে 1 পয়সাও চায় না, তবু বাবা হিসেবে সে তার সব দায়িত্ব পালন করে যায়। সুরভি বেগম কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়েছিল। নয়না তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়েছে। সূচনা দরজা খোলেনি। সারাদিন মেয়েটা না খাওয়া। রাদিফ, নয়না, রেদওয়ান শেখ, রুদ্রের দাদি অনেক ডেকেছে, তবুও কাজ হয়নি। মেঝেতে বসে আছে সূচনা। ফজরের আজান কানে ভাজতে চোখ মুখ মুছে বাথরুমে গিয়ে উজু করে সে নামাজতে দাঁড়ালো। নামাজ শেষে মোনাজাতে ঢুকরে কেঁদে উঠল সে। ছোটবেলা মাকে কেড়ে নিয়েছ, মায়ের আদর ভালোবাসা পাওয়ার ভাগ্য দেওনি গো মাপু। বাবা থেকেও নেই, এই পরিবারকে নিজের পরিবার হিসেবে মেনে এসেছি। এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিজের আপনজন হিসেবে মানি। ছোট থেকে আমি এবারের বউ হওয়ার স্বপ্ন দেখেছি। আমি পরগাছা হয়ে কোথাও থাকতে চাইনি। চেয়েছি নিজের একটা পরিচয়, চেয়েছি রুদ্রর ভালোবাসাকে, চেয়েছি রুদ্রকে আপন করে পেতে। যার ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে তার মতো করেই তৈরি করেছি। কখনো কোনো ছেলের সাথে মেশা তো দূর, ভালোভাবে তাকাইও নি। আমার ধ্যান জ্ঞান সবটাই ছিল রুদ্রকে নিয়ে। কম অপমান, কম অবহেলা সহ্য করিনি আমি। তবুও আশা ছিল আমার এই নিঃস্বার্থ ভালোবাসা একদিন না একদিন রুদ্র বুঝবে। সেই আশাটুকু এভাবে শেষ হয়ে গেল। আমার জীবনে কি কষ্ট ছাড়া কিছুই নেই? আমার জীবনে কেন ভালোবাসার মানুষ থাকে না? কি পাপ করেছি আমি? জন্মের পর থেকে আমার ভাগ্য কেন এমন? আমার কি সুখে থাকার অধিকার নেই? আমার কি ভালোবাসার মানুষদের কাছে পাওয়ার অধিকার নেই? সবাই বলে এক জীবন কষ্টে কাটলে আর এক জীবন সুখে কাটে, কিন্তু আমার সারাটা জীবনই কেন এমন হলো? কি করে সহ্য করব আমি রুদ্রের পাশে অন্য কাউকে? আমার মাঝে কি কমতি ছিল? আমি তো সব সময় ওর মতো করে নিজেকে সাজিয়েছি, গুছিয়েছি, তবুও কেন পেলাম না ওকে? কাউকে মন থেকে সত্যিকারের ভালোবাসলে নাকি তাকে একদিন না একদিন পাওয়া যায়। আমি কেন পেলাম না? আর কত আর কত পরীক্ষা নেবে তুমি আমার? আমি আমার জীবনের শেষ অবধি অপেক্ষা করব। রুদ্রকে আমার চাই। আমি রুদ্রকে খুব ভালোবাসি, খুব। সারা জীবন ওর পায়ে ধরে থাকবো, তবুও ওকে আমার চাই। একটা কেন, 10টা হৈমি ওর জীবনে আসলেও ও যদি একটা বার আমাকে চায়, এই সূচনা সর্বস্ব উজাড় করে দেবে ওকে। অনেক পরীক্ষা দিয়েছি, অনেক পরীক্ষা নিয়েছো, আর পারছি না। রুদ্রকে আমার করে দাও, ফিরিয়ে দাও আমার রুদ্রকে। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমার মন প্রাণ জুড়ে শুধু রুদ্র, রুদ্র আর রুদ্র। সহ্য করতে পারছি না। বুকের ভিতর
এত কষ্ট কেন দিচ্ছ? প্রাণ নিয়ে নেবে? একটা বার রুদ্রের বউ হওয়ার সুযোগ করে দাও। একটা বার রুদ্রের বুকে মাথা রাখার সুযোগ করে দাও। এই অপূর্ণতা নিয়ে মরলেও যে শান্তি পাবো না। আমার আত্মা যে হাহাকার করবে, ভালোবাসার মানুষকে না পাওয়ার হাহাকার। জায়নামাজে আমিন ধরেই শুয়ে পড়ল সূচনা। উপরওয়ালার কাছে নিজের সমস্ত আবেগ, সমস্ত দুঃখ কষ্ট না পাওয়ার কথা জানিয়ে নেতিয়ে পড়ল মেয়েটা। চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে ফেলছে, তবুও তার চোখের পানি বাদ মানছে না, আর না মানছে তার মন। 23 বছরের জীবনে কখনো একটা ছেলে বন্ধু বানায়নি। তার সবটা জুড়ে রুদ্র ছাড়া আর কেউ নেই। তার ভালোবাসার জন্ম হয়েছে সেই শিশুকাল থেকেই, যখন সে ভালোবাসার মানেটাও বুঝতো না। ভালোবাসার মানে না বুঝলেও বুঝতো শুধু রুদ্রকে। ধীরে ধীরে বড় হতে হতে শুধু রুদ্র নয়, ভালোবাসা, ভালো লাগা সবটাই ছুঁয়ে গেছে তার মনে। স্বামী হিসেবে মেনে এসেছে সে রুদ্রকে। এতগুলো বছরের ভালোবাসা কি এত সহজেই মুছে ফেলা যায়? এত সহজেই মেনে নেওয়া যায় নিজের জায়গায় অন্য কাউকে? বুকের ভেতরের যন্ত্রণাগুলো কি কাউকে বোঝানো যায়? তার এই যন্ত্রণা যদি রুদ্র বা হৈমি বুঝতে পারত, তাদের অনুভূতিটা কি হতো? ভালোবাসা তো ভুল নয়, ভালোবাসা তো অপরাধ নয়। নিঃস্বার্থভাবে ভালোবাসলে কষ্ট কেন পেতে হবে? প্রিয় মানুষ চোখের সামনে অন্য কারো হয়ে যাওয়ার দৃশ্যটা কি মৃত্যু যন্ত্রণাকেও হার মানায় না? গায়ে থেকে সব গহনা খুলে ঘুমিয়েছিল হৈমি, শুধু নুপুরটা বাদে। ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে আশেপাশে তাকাতেই গয়নাগুলো আর রুদ্রের ফোনটা দেখতে পেল। বিছানা ছেড়ে উঠে ব্রাশে পেস্ট লাগিয়ে রুম থেকে বের হয়ে বাচ্চাদের রুমে উঁকে দিল। তারাও ব্রাশ করছে। পরি হৈমিকে দেখতে পেয়ে গুটি গুটি পায়ে হৈমির দিকে এগিয়ে এলো। হৈমি একগাল হেসে এক হাতে পরির এক হাত আরেক হাতে ব্রাশ করতে করতে ছাদের দিকে চলে গেল। ছাদে গিয়ে বেশ অবাক হলো হৈমি। 3 বন্ধু ছাদে পাটি পিছিয়ে একে অপরের ওপর হাত পা উঠিয়ে কি বিশ্রী অবস্থায় ঘুমোচ্ছে। কাঠের চেয়ারের ওপর দেখতে পেল ছোট ছোট 4টে কাচের গ্লাস, একটা বড় বোতল। কেমন বিদঘুটে গন্ধ আসছে। নাক মুখ কুচকে ভাবলো এরা কি নেশা করেছে? শুকনোর এসে মদ খাওয়া এত বড় সাহস! এদের তো ব্যবস্থা নিতে হবে। পরি ড্যাব ড্যাব করে নিচে তাকিয়ে হৈমিকে উদ্দেশ্য করে বলল, আপু, এরা এখানে কেন? দয়াল বাবার সাথে এরা এসেছে তো? দয়াল বাবা কোথায়? হৈমি ব্রাশ করা বন্ধ করে নিচে পরির মুখের দিকে তাকালো। ভ্রু কুচকে বলল, দোয়াল বাবাটা আবার কে? কার কথা বলছিস? কেন? তোমার তো দয়াল বাবার সাথেই বিয়ে হয়েছে। পরির কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল হৈমি। এই ছিল তার কপালে। শেষে তার জামাই হলো কিনা দয়াল বাবা। নিশ্চয়ই বড় চুল দেখে পরি রুদ্রকে দয়াল বাবা বানিয়ে দিয়েছে। কপাল চাপড়ে বলল, দোয়াল বাবা নয় বইন, দোয়াল ভাই বল, দোয়াল ভাই। আপুর বরকে বাবা বলতে হয় না। পরি অভূত চোখ মুখে চেয়ে রইল। হৈমি মিষ্টি করে হেসে বলল, শোন, ইউটিউবে যেসব লোকেদের দেখিস না, অমন তারা দোয়াল বাবা, আর বাস্তবে কাল যাকে দেখেছিস ওটা দোয়াল ভাই, বুঝেছিস? পরি চোখে মুখে হাসির ঝলক নিয়ে বলল, একটা দয়াল বাবা আর একটা দয়াল ভাই মিলে 2টা দয়াল, একটা বাবা একটা ভাই। হৈমি অ্যাক্টিং করে হিহি করলো। পরিও খিলখিল করে হেসে উঠল। দাদুকে সকালে চা দেওয়ার সময় দাদু বলে দিয়েছে নিজে এবং বাচ্চাদের পরিপাটি করাতে। হৈমি সকাল থেকে রুদ্রকে দেখেনি, তবুও মাথা ঘামালো না। বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। সকাল সকাল বাবুর্চিরা এসে গেছে। সাদমান, আবির, নীরব ব্রাশ করছে আর বাবুর্চিদের আশেপাশে ঘোরাঘুরি করছে। দাদু চেয়ার টেনে রান্না হওয়ার ওখানে বসে পড়ল। হৈমি নয়নকে অনেকবার ফোন করা সত্ত্বেও সে ফোন ধরেনি। বাধ্য হয়ে মায়েরকে ফোন করলো সে। মায়ের ফোন রিসিভ করতেই হৈমি চিল্লাতে শুরু করলো, নয়ন কেন ফোন ধরছে না? তুমি এক্ষুনি নয়নকে নিয়ে এই বাড়িতে এসো। মাহিরের গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, তবুও বহু কষ্টে সে জানালো নয়নকে পাঠিয়ে দেবে। তা শুনে হৈমি বায়না ধরল, তোমাকেও আসতে হবে, তুমি না এলে আমি কান্নাকাটি করব। বাচ্চারা কাঁদবে, আমরা কেউ খাবার খাবো না, তোমার সাথে সবাই কাটতে দিয়ে দেবো। এই সেই নানান কথা বলে ফোন রেখে দেয় হৈমি। গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মাহেরের। রুদ্র সাদমানকে ফোন করে এদিককার খবর জানতে চাইলে সে বলে, তোমার বউ বাচ্চাদের নিয়ে আচার বানাতে ব্যস্ত, আর আমরা তোমার বউয়ের বিয়ের ট্রিট প্রস্তুত করতে ব্যস্ত। বাড়ি বসে বন্দুক চালানো বন্ধ করে এখানে আসলে একটু উপকার হতো। টিটকারি দিয়ে কথা বলে ফোন কেটে দিল সাদমান।
হৈমি আমের আচার বানাচ্ছে, পরি খেলছে বাইরে, বাকিরা টুকটাক কাজ করছে। যারা পড়াভক্ত তারা রুমে বসে পড়াশোনা করছে। হৈমি কাজের পাশাপাশি এটা সেটা গল্প করছে। এলা তার গল্প শুনছে আর আচার বানানোর মনোযোগ সহকারে দেখছে। আচার বানানো শেষ, ঘেমে শরীর ভিজে কাপড় চুপচুপে হয়ে গেছে। নয়ন এখনো আসেনি। আবারও মাহেরকে ফোন করলো হৈমি। সিরিয়াস কান্না করে দিল সে। তার কান্না শুনে মাহের বলল, ডোন্ট ক্রাই। হৈমি কাঁদলে কিন্তু তোমায় খুব পচা লাগে। তাছাড়া আজ তো একটা অনুষ্ঠান হচ্ছে, তাই না? তুমি বরং সাজগোজ করো, রেডি হয়ে নাও, আমি নয়নকে পাঠিয়ে দিচ্ছি। তুমি না এলে আমাকে কে গান শোনাবে? বাচ্চারাও তো তোমার জন্য অপেক্ষা করবে। তুমি এত সুন্দর গান গাও, অথচ আমার বিয়ের উপলক্ষে একটা গানও গাইবে না। এমনিতে নিরামিষ রোবট লোকের সাথে বিয়ে হয়েছে, তুমি না এলে মজাই তো হবে না। তুমি এসো, অনেক মজা হবে, আমরা খুব আনন্দ করব। আজ প্লিজ ভাইয়া তুমি এসো। তোমরা এলে একসাথে দুপুরে খাবো, নয়তো না, এই বলে দিলাম। বলে ফোন কেটে দিল হৈমি। গোল্ড কালারের গাউন পরে আয়নার সামনে এসে নিজেকে ড্যাব ড্যাব করে দেখে নিল হৈমি। রুদ্র দেওয়া গয়না পরবে কি পরবে না তাই ভাবছে। চুল আশ্রে পুরো পিঠ জুড়ে মেলে দিল, শুকিয়ে এলে বাঁধবে, আপাতত ছাড়া থাকুক। মুখে হালকা মেকআপ করে, চোখে কাজল, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক লাগালো। সাজতে তার বরাবরই ভীষণ ভালো লাগে, তাই এই ব্যাপারে তার কোনো অলসতা নেই। হালকা শ্বাস সাজলো, রুদ্রের দেওয়া গলার হার চুড়ি পরে, হাতে 2 হাত ভর্তি গোল্ড রঙের ব্রাইডাল চুড়ি পরে নিল। সাজ শেষে আয়নায় নিজেকে দেখে বেশ গর্জিয়াস লাগছে ভেবে দুষ্টু হাসি হাসলো। বিছানা থেকে ওড়নাটা নিয়ে নিজেকে আয়নায় তাকিয়ে দেখলো, ওড়না ছাড়াই বেশ লাগছে। এর গাউনে বডি শেপটাও তেমন বোঝা যায় না। সে কি মোটা গাম্বাস মহিলা নাকি? সে তো ইন্ডিয়ান নায়িকাদের মতো ভেবেই মুচকি হাসলো। কোনো রকমে গলায় ওড়না পেঁচিয়ে বের হলো পরীকে সাজিয়ে দেবে বলে। রুমে পরি নেই, বাইরে এত মানুষ। রুদ্রর বন্ধুরা এসেছে বেশ কজন। বাচ্চারা এত মানুষজন দেখে বাইরে ঘোরাফেরা খেলাধুলা করছে। পরি নিশ্চয়ই ওর সুন্দর লাল ফ্রকটা নষ্ট করে ফেলেছে ভেবে দ্রুত পা ফেললো বাইরে। রুদ্র ফোনে কথা বলতে বলতে ভেতরের দিকেই আসছিল। রাদিফ অফিস শেষ করে একবার আসবে বলেছে, হৃদয়াংশুকও আসবে। সুরভি বেগম আসবে না বলে নয়না আসতে পারবে না, শাশুড়ি বলে কথা। তাই রুদ্র রাদিফের সাথে টুকটাক প্রয়োজনেও কথা বলছিল। হৈমিও ঝড়ের বেগে মেন দরজা দিয়ে বের হতে নিচ্ছিল। রুদ্রের বুকের সাথে হঠাৎই ধাক্কা খেয়ে খানিকটা পিছিয়ে গেল হৈমি। রুদ্র বিরক্তি চোখ মুখে ফোন কেটে তাকালো হৈমির দিকে। হৈমি মাথায় হাত দিয়ে চোখ পিটপিট করতে করতে কান্নার ঢং করে বলল, চোখে দেখেন না নাকি? চোখ কি পিঠে লাগিয়ে ঘুরেন? ভাগ্যিস আমি লম্বা, না হয়তো মাথায় ঠোকা খেতাম। তখন যদি বাংলা সিনেমার মতো স্মৃতিশক্তি হারিয়ে ফেলতাম কি হতো? গোলাপি রাঙা ঠোঁট জোড়া বেশ দ্রুতই নড়ছে। কাজল কালো চোখ জোড়ার পিটপিটানিতে সে চোখে নিজের দৃষ্টি স্থির রাখতে পারছে না রুদ্র। মেয়েটা বড্ড বেশি কথা বলে। এমন পরিস্থিতিতে তার চুপ করে চোখে মুখে লাজুকতা মিশিয়ে রুদ্রের সামনে দাঁড়িয়ে থাকা উচিত ছিল। অথচ মেয়েটা ননস্টপ চিল্লিয়ে যাচ্ছে। পা থেকে মাথা অবধি বেশ ভালো করেই চোখ বুলালো রুদ্র। এক ঢোক গিলে নিয়ে হাত উঠিয়ে বলল, স্টপ। হৈমি এক ঢোক গিলে পিছিয়ে গেল। থাপ্পড়ের কথা মনে পড়তেই বেশ কয়েকবার ঢোক গিলে নিয়ে রুদ্রকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই রুদ্র তার হাত চেপে ধরল। হৈমি এক ঢোক গিলে নিয়ে মিনমিনে স্বরে বলল, দেখুন, আজকে মারলে কিন্তু আমি আপনার সবগুলো চুল তুলে নেব। দোয়াল বাবাকে চান্দু বাবা বানিয়ে দেব একদম। এসব লেম কথাবার্তা বন্ধ না করলে মার একটা মাটিতে পড়বে না, সবকটা গালে পড়বে। কি? আপনি আমাকে হুমকি দিচ্ছেন? চোখ বড় বড় করে মুখ হাঁ করে বলল হৈমি। এক্ষুনি রুমে যাবে, সুন্দর করে মাথা ওড়না চাপিয়ে তারপর রুম থেকে বের হয়ে যাবে। শীতল চোখে চেয়ে নরম গলায় বলল রুদ্র। কেন? ওড়না তো ঠিক জায়গায় আছে, তাছাড়া কিছু বোঝাও তো যাচ্ছে না। আপনি এমন বাড়াবাড়ি করছেন, মনে হচ্ছে আমি মেয়ে না আপনি মেয়ে, আর এই শরীরটা আপনার, যত সব ঢং। এক টানে সামনে এনে দাঁড় করিয়ে দাঁত কটমট করে বলল, বেশি কথা না বলে যা বলেছি তাই করো। আপনি একটু বেশিই বোঝেন, আধিক্যতা দেখাবেন না। নিজের কাজে যান আর আমাকে আমার কাজে যেতে দিন। অত ফালতু সময় আমার নেই। পরীকে রেডি করাতে হবে, আমার অনেক কাজ আছে। বলে বাইরে যেতে পা বাড়াতে রুদ্র পেছন থেকে এক হাতে হৈমির পেট জড়িয়ে সন্নিতে তুলে নিয়ে পা বাড়ালো হৈমির রুমের দিকে। হৈমি চিল্লাতে শুরু করলো, ছাড়ুন আমায়, ছাড়ুন, আমি পরীর কাছে যাব, পরীকে সাজাবো। আরে ছাড়ুন না, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন, ভালো হবে না কিন্তু। রুমে নিয়ে হৈমিকে নামিয়ে দিয়ে দরজায় সিটকিরি লাগাতে লাগাতে বলল। খারাপও হবে না। হৈমি এক ঢোক গিলে আমতা আমতা করতে করতে বলল,
কি করছেন? আমি বাইরে যাব, দরজা লাগালেন কেন? বলে দরজার দিকে যেতে নিতেই রুদ্র হৈমিকে সামনে থেকে এক হাতে কোমর পেঁচে নিয়ে বিছানায় গিয়ে বসলো। তাকে নিজের কোলে বসে এক হাতে বেশ শক্ত করে কোমর জড়িয়ে ধরল। হৈমি সমানে ছটফট করছে আর বলছে, ছাড়ুন আমায়, ভালো হবে না কিন্তু। উফ, কি গরম! ছাড়ুন, এই পাঠার মতো শরীর দিয়ে আমাকে ধরবেন না একদম। ইস, আমার সব সাজ নষ্ট হয়ে গেল রে, ছাড়ুন না। হৈমি সমানে ছটফট করছে আর বলছে। হৈমি ছটফট করতে করতে ছাড়াতে চেষ্টা করছে, অথচ রুদ্র ঘোর লাগা চোখে তার দিকে চেয়ে আছে। যে ঘোর এই জীবনে কাটানো হয়তো আর সম্ভব না। একবার যদি সে ঘোর লাগা চোখে চোখ রাখতো হৈমি, তাহলে হয়তো এই ছটফটটা সে করতো না। রুদ্র চোখের আকুলতা ব্যাকুলতাকে উপেক্ষা কি সে করতে পারত? কতটা মোহনীয় করে তুলেছে হৈমি আজ রুদ্রকে, তা হৈমি নিজেও জানে না। নেশা ধরা চোখে চেয়ে আছে রুদ্র। মেয়েটা এত ছটফট কেন করে? এক দণ্ড কি চুপ করে বসা যায় না? একটু কথা কি শোনা যায় না? কোমরে আলতো করে চেপে ধরে নিজের খুব কাছে টেনে নিল। হৈমি এবার কিছুটা চুপ করে তীক্ষ্ণ চোখে তাকালো রুদ্রের দিকে, ঝাঁঝালো গলায় বলল, কি অসভ্যতাম! ছাড়ুন বলছি, আমার ব্যথা লাগছে, ছাড়ুন না, কেঁদে দেবো কিন্তু। রুদ্রের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মতো হৈমির সামনে এসে পড়া চুল সরাতে ব্যস্ত। সবগুলো চুল পেছনে মেলে দিয়ে এক হাতে আলতো করে ঘাড় চেপে ধরল। হৈমি চিল্লিয়ে উঠল। এ কি সুরসুরে লাগছে আমার, এইভাবে ধরছেন কেন? ছাড়ুন। আর কিছু বলতে পারল না হৈমি। শরীরটা যেন কারেন্টের শক খেলো। এভাবে কেঁপে উঠল সে। চুরির ঝনঝন শব্দ হচ্ছে তার নড়াচড়ায়। রুদ্র তার পুরো গলা জুড়ে দু ঠোঁটের শীতল স্পর্শ দিয়ে যাচ্ছে। কি হচ্ছে হৈমি বুঝে উঠতেই পুরো শরীরে কাঁপুনি ধরে গেল। শরীরটা যেন অবশ হয়ে আসছে। দু হাত দিয়ে রুদ্রের বুকে ধাক্কাতে শুরু করলো। সে যতই ধাক্কা দেয় রুদ্র ততই গভীরভাবে তার পুরো গলায় ঠোঁট ছোঁয়াতে থাকে। ক্রমাগতই রুদ্র হৈমিকে তার সাথে একদম মিশিয়ে নিতে লাগলো। পুরো গলা জুড়ে মিশাতে লাগলো তার ঠোঁটের আলতো শীতল পরশ। যে বারণে বিপরীত মানুষটা দ্বিগুণ নিজের সাথে লেপ্টে নিচ্ছে, সে বারণ করে কি লাভ? কিন্তু এই স্পর্শও তো সহ্য করা যায় না। কেমন কেমন অস্থিরতা এটা, কেমন যন্ত্রণা বলে এটাকে। এমন ভয়ঙ্কর ছোঁয়া কেন দিচ্ছে? সহ্য করতে না পেরে এক হাতে রুদ্রর পিঠ, আরেক হাতে রুদ্র চুলগুলো খামচে ধরল। ঘন শ্বাসের বাড়ি পড়ছে কানে ক্রমাগত, যা আরও দ্বিগুণ পাগল করে দিচ্ছে রুদ্রকে। গলা ছেড়ে নিচের দিকে ঠোঁট নিতে দরজায় টোকা পড়ল। হৈমির চোখ দিয়ে সমানে নোনা পানি বের হচ্ছে। রুদ্র থেমে গিয়ে দরজার দিকে একবার, হৈমির দিকে একবার তাকালো। ঠোঁট তার তখনও হৈমির গলায় লাগানো। আরেকবার টোকা পড়তেই রুদ্র আলতো করে কামড় বসালো হৈমির গলার মাঝ বরাবর। ঘন শ্বাসের ভিড়ে হৈমির মৃদু আর্তনাদ স্পষ্ট শুনতে পেল রুদ্র। গলা থেকে ঠোঁট সরিয়ে কোমর থেকে হাত সরালো। হৈমির সর্বস্ব শক্তি যেন শুষে নিয়েছে রুদ্র। শরীরটা কেমন নেতিয়ে পড়ল মেয়েটার। চোখের পানিতে সাজ নষ্ট হয়ে গেছে। রুদ্র একটু ধরে বিছানায় বসিয়ে দিয়ে নিজে উঠে পড়ল। দরজা খুলতে যাবে ভেবে পা বাড়াতেই পেছন ঘুরে হৈমির দিকে তাকালো একবার। মেয়েটা হাঁপাচ্ছে খুব, দুর্বল ভাবটাও বেশ বুঝলো। প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়েছে সে, তা তার অবস্থা থেকেই বোঝা যাচ্ছে। বিছানা থেকে ওড়না নিয়ে হৈমির গায়ে জড়িয়ে দিয়ে দরজার দিকে এগোলো। দরজা খুলতেই নয়নকে দেখতে পেল। নয়ন রুদ্রকে দেখে খানিক অবাক হলো। পরক্ষণেই বিয়ের কথা মনে হতেই নিজেকে স্বাভাবিক রাখলো। রুদ্র বলল, ড্রয়িং রুমে গিয়ে বসো, হৈমি আসছে। নয়নের বেশ রাগ হলো। হৈমির রুমে ঢুকতে দিল না রুদ্র তাকে। নিজের বান্ধবীর কাছে এসেছে অথচ তাকে অন্য ঘরে বসতে বলা হচ্ছে। ফুসতে ফুসতে চলে গেল নয়ন। রুদ্র দরজাটা আবার লাগিয়ে দিল। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে হৈমির পাশে বসলো। হৈমির চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে বসে আছে। হাত কাঁপছে, তার ঠোঁট জোড়াও কাঁপছে। নিচে ঠোঁট কামড়ে ধরে চোখ মুখ খিচে বসে আছে সে। ভেজা চোখের পাতা জোড়াও কাঁপছে। এমন অবস্থা থেকে এক ঢোক গিল রুদ্র। মৃদু আওয়াজে ডাকলো। হৈমি। কোনো সাড়া পেল না, বরং হৈমি গুটি গুটি হয়ে বসে রইল। রুদ্র একটু এগিয়ে গিয়ে তার পাশে বসলো। মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলল, নয়ন এসছে। চোখ খুলল হৈমি। রুদ্র থেকে বেশ সরে বসলো। কেমন যেন একটা খারাপ লাগছে তার। না নিজে বুঝতে পারছে আর না কাউকে বোঝাতে পারবে। চোখ দিয়ে আবারও দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রুদ্র খেয়াল করলো ফর্সা গলাটা পুরোই লাল হয়ে গেছে। কামড়ের জায়গাটা স্পষ্ট বোঝা যাচ্ছে, যা সে ইচ্ছে করেই করেছে। এটা ছুতোয় মাথায় কাপড় দেওয়ানো যাবে। প্রথমবার ভালো করে বুঝিয়েছে, দ্বিতীয়বার কড়া করে বুঝিয়েছে, কিন্তু কাজ হয়নি। এবার নিশ্চয়ই কাজ হবে। কোন রোগের কি ওষুধ তা ভালো করে জানা আছে রুদ্রের। পাগলামি ছুটিয়ে ফেলবে একদম ভেবেই এক লম্বা শ্বাস নিল রুদ্র। হৈমি।
মৃদুস্বরে ডাকলো রুদ্র। কাপা গলায় কাঁদো কাঁদো হয়ে হৈমি বলল, আপনি আমার সাথে এটা কি করলেন? আমি মরে যাচ্ছি। আমাকে আপনি মেরেই ফেললেন। আমার এমন লাগছে কেন? আপনি আমার ইজ্জত নিয়ে নিলেন। আপনি খুব খারাপ, খুব অসভ্য। আপনি একটা লুইচ্চা। আমার মতো অবলা মেয়ের সাথে আপনি যা তা করলেন। বলে ফুপিয়ে কেঁদে উঠল। রুদ্র তীক্ষ্ণ চোখে চেয়ে এক হাত বাড়িয়ে হৈমিকে একটানে নিজের কাছে নিয়ে এলো। কানের ঝুমকোচোরা প্রায় খুলে যাবে, তাই সে নিজ হাতে ঠিক করে দিল। বেশ গরম, দুজনের শরীরে ঘেমে একাকার অবস্থা। হৈমির শরীরের ঘামের গন্ধ খুব কাছ থেকে পাচ্ছে রুদ্র, যা মারাত্মকভাবে হৈমির দিকে টানছে তাকে। প্রেম ভালোবাসা বড় মারাত্মক জিনিস। মানুষ যার প্রেমে পড়ে বা যাকে ভালোবাসে তার প্রতি স্বাভাবিকভাবেই শারীরিক আকর্ষণ বোধ করে। আর এর কারণে ভালোবাসার মানুষের সান্নিধ্য উপভোগ করার জন্য সারাক্ষণ অস্থিরতায় ভোগে তারা। ভালোবাসার মানুষের একটুখানি পাশে বসা বা তার হাতের একটুখানি ছোঁয়া কিংবা সামান্য ধাক্কাতেও শিহরিত হয়ে ওঠায় তখন স্বাভাবিক। রুদ্র একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, সেও স্বাভাবিকভাবে আকর্ষিত হচ্ছে হৈমির প্রতি। কিন্তু তার অনুভূতি আর হৈমির অনুভূতি একেবারেই আলাদা। যে প্রেম তার হৃদয় ছুঁয়েছে, সে প্রেম হৈমির হৃদয় ছুঁয়ে দিতে পারেনি। তার প্রেমে, তার ভালোবাসায় বন্তিনী করতে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে, বেশ বুঝল রুদ্র। তবে সময়টা খুব বেশি দীর্ঘ হবে না। কিশোরী মনে প্রেম জাগাতে ততটাও পরিশ্রম করা লাগবে না তার। রুদ্র রুম ছেড়ে বেরিয়ে যেতেই হৈমি ছুটে বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিল। বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে ধুকপুক করছে তার। কেমন অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছে পুরো শরীর জুড়ে। জোরে জোরে কয়েক দফা শ্বাস নিয়ে দুহাত ভিজিয়ে গলায় হাত চেপে ধরে রইল। পুরো গলা জুড়ে যেন ঝিঝি ধরে আজাচ্ছে। গলার সাথে যেন কিছু লেপ্টে আছে এখনও। এই অনুভবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিছুতে শান্তি পাবে না সে। আরও কয়েকবার হাত দিয়ে গলা মুছে বাথরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে চোখ মুখ মুছে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে দেখে এই মুহূর্তে নিজেরই ভীষণ অচেনা লাগছে। আয়নায় যেন দু চোখ স্থির রাখা যাচ্ছে না। ইস, কি যন্ত্রণা ভেবেই দু হাতে চোখ মুখ ঢেকে ফেলল। রুদ্র যাওয়ার আগে বলে গেছে, সুন্দর করে মাথায় কাপড় দিবে, যেন বউ বউ ভাব আসে, এমনভাবে বের হবে। আর যদি না হও তাহলে বাঘের হাতে পুচকু বিড়ালের হেঁটে যাওয়ার দৃশ্য দেখবে সবাই। হৈমি দ্য সুপার ওম্যান তখন হিরো ওম্যান হয়ে যাবে। রুদ্রের কথা মনে পড়তে নিজেকে স্বাভাবিক করে নিয়ে ওড়না মাথায় চাপালো। আর যাই হোক, সে হেরে গেছে আর সেটা সবাই জেনে যাবে, এটা হতে পারে না। যা হয়েছে এর শোধ পরে নেওয়া যাবে ভেবে লম্বা এক শ্বাস ছাড়ল। শ্বাসগোজ ঠিকঠাক করে নিয়ে ওড়নাটা বেশ ভালোভাবে মাথায় চাপিয়ে রুম থেকে বের হলো হৈমি। সোফায় নয়ন বসে আছে, পাশেই মাহের চুপচাপ বসে আছে। পরি মাহিরের কোলে বসে চকলেট খাচ্ছে। ওদের দেখে হৈমি ঠোঁটের করে হাসি ফুটে উঠল। ঝড়ের বেগে সেখানে গিয়ে কোমরে দুই হাত গুজে বলল, কি ব্যাপার? চকলেট কি পরি একাই খাবে? আমারটা কোথায়? নয়নের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, আসতে এত লেট? তোর সাথে কোনো কথাই নেই কাটতে। নয়ন উঠে দাঁড়ালো। সেও তীক্ষ্ণ চোখে চেয়ে হৈমির হাতটা চেপে ধরে বলল, রুমে চল, কথা আছে। কি বলবি তুই? আসছে আমার কথা শোনাতে। শর্ত? কাল থেকে ফোন করছি, তুই ধরেছিস? তোর সাথে কোনো কথাই নেই। বলে নয়নের হাত ছাড়িয়ে মাহিরের পাশে গিয়ে বসলো হৈমি। তারপর মাহিরের দিকে চেয়ে ঠোঁট ফুলিয়ে বলল, ভাইয়া, আমার চকলেট কোথায়? মাহিরের বুকের ভেতর যে কি যন্ত্রণা বয়ে যাচ্ছে তা হয়তো কাউকে বোঝাতে পারবে না সে। বুকের ওপর পাথর চেপে আজ সে সুখনিরে এসেছে শুধুমাত্র হৈমি খুশি হবে বলে। কিন্তু হৈমি এভাবে তার কাছে আসলে সে যে অনেক বেশি ভেঙে পড়বে। এক ঢোক গিলে নিয়ে পকেট থেকে দুটো কিটক্যাট চকলেট বের করে মৃদু হেসে বলল, এগুলো তোমার। ওয়াও, থ্যাংক ইউ কিউট ভাইয়া। বলে চকলেট দুটো হাতে নিয়ে নয়নের দিকে চেয়ে ভেঙচি কাটলো হৈমি। নয়ন বিরক্তি চোখ মুখে বলল, এবার চল, কথা আছে। হৈমিও উঠে পড়লো, মাহিরের দিক চেয়ে বলল, তুমি বসো, আমি গিটার নিয়ে আসছি। আজকে আমরা অনেক আড্ডা দেব, অনেক মজা করব। ওই রোবটটাকে না সঙ্গে নেব না, ওকে? নিরামিষ একটা। বলে নয়নের হাত ধরে নিয়ে নিজের রুমের দিকে গেল। মাহিরের দু চোখ ভরে এলো। পরি মাহিরের গালে আলতো হাত রেখে বলল, বয়ফ্রেন্ড, তুমি কি মজা হয়েছো? মাহির নিজেকে সামলে নিয়ে জোরপূর্বক হেসে বলল, কেন লিটল ওয়াইফ, এটা বলছো কেন? তোমার গাল দুটো মজা লাগতে তো তুই তো মজা লাগতে। অতিরিক্ত কান্নার ফলে মাহিরের এই অবস্থা। বাচ্চা মেয়েটা খেয়াল করেছে, অথচ হৈমির চোখে সেটা পড়েনি। পড়বে কি করে? সে কি কখনো সেভাবে তার চোখের দিকে চেয়েছে? সেভাবে কখনো লক্ষ্য করেছে তাকে? করেনি তো, আর কখনো করবেও না।
যদি মাহে তার মনের কথা রুদ্র আসার আগেই হৈমিকে জানাতো, যদি হৈমি তার চোখের ভাষা পড়তে পারত, বুঝতে পারত, তাহলে কি হৈমি তার ভালোবাসাকে গ্রহণ করত? খুব জানতে ইচ্ছে করে তার। যে ইচ্ছার কোনো মূল্য নেই, যে ইচ্ছের কোনো নাম নেই ভেবেই বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।